একেবারে টেবিলের ডান প্রান্তে রয়েছেন 18 দলীয় জোট নেতা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনিও নবম জাতীয় সংসদের সদস্য। আমার তো রনি ভাইয়ের কথা ধরেই বলতে হবে, রনি ভাই অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, বাংলাদেশের কাছে এটা একটা 10ম জাতীয় তামাশা নির্বাচন, ইটস বেসিক্যালি তাই, এর বাইরে কিছু না। এর আগে নটি তামাশা তো হয়নি না, আবার আমি বলবো যেটার নাম। এখন আপনি একটা জিনিস দেখবেন, যেটা ঠিক রনি ভাই যেখানে শেষ করলো, যাতে কথা রিপিটেশন না হয়। দেখুন, ভোটারদের যে অবস্থাটা দেখলেন আপনি, তবে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, জিনিস দুই ধরনের বর্জন হয়েছে নির্বাচনটা। একটা হলো ডিরেক্ট, যারা ঢাকা সিটিতে কেউ যায়নি, আপনি দেখেছেন, এবং বাংলাদেশে অনেক জায়গায় যায়নি। ইভেন কি আমি কুষ্টিয়াতে দেখলাম 3% ভোটও পড়েনি, অথচ হানিফ সাহেবকে দেখলাম 1.5 লাখ ভোট পেয়ে গেল বা 1 লক্ষ ভোট পেয়ে গেল। আরেকটা কিছু জায়গায় দেখেছে যেখানে পরোক্ষভাবে নির্বাচন বর্জন করেছে, দেখবেন অনেক স্বতন্ত্র প্রার্থী কিন্তু সেখানে চলে এসেছে। মানে যেখানে বিএনপি তেমন না থাকার কারণে তাদের সেই অত্যাচার বা নৌকার বিরুদ্ধে যে একটা ডাইভ, সেখানে অন্য একটা প্ল্যাটফর্মে কিন্তু মানুষ, এই জন্য দেখবেন বড় বড় নেতারাও কিন্তু এবার পাশ করতে পারেনি। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখা, যে দলীয় সরকারের অধীনে যে আগামী 50 বছরেও বাংলাদেশে নির্বাচন করা সম্ভব না, সেটার কিন্তু এখানে দৃশ্যমান। কারণ আপনি দেখুন, মতিয়া চৌধুরীর ওই সিটটাতে কি হলো, টুকুই সাহেবের, আমাদের হোম মিনিস্টার সাহেবের ছেলে নাকি একাই 450 ভোট দিয়েছেন, পত্রিকা এসেছে বাপের বেটা। ওদিকে হানিফ সাহেবের না, তারপর আমাদের সাহারা খাতুন, যেটা ইটিভিতে আমরা দেখলাম কিভাবে জাল ভোটের ছড়াছড়ি, এগুলি তো আমাদের দৃশ্যমান। এছাড়াও যে আরো কত ঘটনা এরকম ঘটেছে, এবং 20,000 25,000 ভোট, যেখানে আমরা সকাল থেকে দেখেছি 3% 4% হয়নি, রাতের বেলা আমরা দেখেছি সেখানে আপনার 60% ভোট কাস্টেড। কোথাও কোথাও আপনি জানেন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কোনোভাবেও জানি সংখ্যায় লিখা হোক, কথায় জানি না লেখা হয়। এখন সিগনিফিকেন্ট ব্যাপারটা কি সুলু ভাই, অনেকে রিয়েলাইজ করছেন না, বাট আমি বলবো যে দেখুন, অনেকে বলে যে এটা, আমার কাছে কিন্তু এটা অবৈধ সরকার। অবৈধ সরকার কেন আমি বলি, নৈতিকভাবে তো অনৈতিক, সে ব্যাপারে কোনো সেকেন্ড কথাই নেই। অবৈধ সরকার এই কারণে জেলুর ভাই, বিকজ আপনি যদি দেখুন যে সংবিধানের সবচেয়ে বড় মূলতন্ত্র কি, গণতন্ত্র। আপনি ইচ্ছা করলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি 250 সিট দিয়ে বলে যে এটা রাজতন্ত্র, বাংলাদেশের রাজা হবে, রানী হবে, সেটা কিন্তু আপনি করতে পারবেন না, বিকজ দ্য বেসিক ইজ ডেমোক্রেসি। আর ডেমোক্রেসির পূর্ব শর্ত হলো ভোট দেওয়া। এখানে আপনি 153টা সিট, আপনি যদি 145টা সিটও রাখতেন, বাকি 155টা সিটে নির্বাচন করতেন, তাও আমি এটাকে বৈধ বলতাম। এটা এমন একটা ঘটনা ঘটলো যে এই ভোটটা শুধুমাত্র ছিল একটা ফর্মালিটি, মানে মনে করেন 2 বলে 50 রান দরকার, এছাড়াও কিন্তু গভর্নমেন্ট ফর্ম হয়ে গেল। যেহেতু 153 সিটটাতে আপনি এমনি চলে আসছেন, 2 বলে 50 রান যদি করতে অনেক ওয়াইড লাগে, নো বল লাগে, হয় না, ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো এই জন্য আমি বলছি যে এটা একটা অবৈধ সরকার, এবং নৈতিকভাবে এই সরকার অবৈধ। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য সময় যে জামাত বা যে ব্যাপারে কথা বলা হচ্ছে, যুদ্ধাপরাধী নিয়ে কথা বলছে, সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হলো যুদ্ধাপরাধী বিচার কাজকে আওয়ামী লীগই সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল করে দিল, বিকজ একটা অবৈধ অনৈতিক সরকারের অধীনে কিন্তু যুদ্ধাপরাধী বিচার হতে যাচ্ছে। আপনি এটা মানতেই হবে, কারণ আপনি সবসময় চেয়েছেন, হ্যাঁ আমরা বলা হচ্ছে যে বিএনপি আসলে যুদ্ধাপরাধী বিচার হবে না, হবে। বিএনপি আসলে বা 18 দলীয় জোট যদি আসে এবং যুদ্ধাপরাধী বিচার যদি না হয়, সেক্ষেত্রে সেই দায়ভার তো আমাদের গ্রহণ করতে হবে। বাংলাদেশের মানুষরা তো বোকা না যে আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করে আমরা পার পেয়ে যাব। ইতিহাস আমাদেরকে সেই কাঠগড়ায় দাঁড় করাবে। সেটার উপরে আপনার মনে আছে সিপিডি, আপনি ওই মিটিং এ ছিলেন, আমরা যেখানে ছিলাম, সেখানে সম্পূর্ণ কিন্তু যুদ্ধাপরাধীর ব্যাপারটা, এবং একে কিন্তু আলাদা করতে হবে, নির্বাচনকে আপনার আলাদা করতে হবে। এবং আমার কাছে আরেকটা জিনিস খুব কষ্ট হয়, যে আমরা যেসব অনেক বড় বড় সিনিয়র লিডারদেরকে কথা বলতে দেখি, তোফায়েল আহমেদ সাহেবকে দেখলাম, আশরাফ সাহেবকে দেখলাম, যেভাবে বলে যে গণতন্ত্রের জয় হয়েছে, আমি আসলেই চিন্তা করি যে এটা কি সাহস, এটা কি দুঃসাহস, আসলেই কি তারা এটা চিন্তা করে যে আসলেই কি, আমার মনে হয় মানে সংবিধানের জয় হয়েছে, গণতন্ত্রের মনে হয় হত্যা হয়েছে এই দেশে। আর আরেকটা কথা আপনি দেখবেন, যে যেখানে বিরোধী দলের নেত্রীকে নিয়ারলি হাউস অ্যারেস্ট করা হয়, এরশাদ সাহেবকে তার পছন্দ মতো আপনার সিএমএইচ হাসপাতালে রেখে দেওয়া হয় এবং অন্তরীণ রাখা হয়, সেখানে বাকিরা নির্বাচন। প্রধানমন্ত্রী বলছেন উনি তো গলফ খেলছেন, খুব ভালো আছেন। না, আমার কথা হলো এরশাদ সাহেব যদি গলফ খেলে থাকেন, বা যেটা খেলছেন উনি, তার বের হওয়াটা, ওয়ার অ্যাবাউট বা তার ইচ্ছাটা, সেটা যদি আংশিকভাবে কন্ট্রোলড হয়, সেখানেও তো আমার ধরতে হবে তিনি আংশিকভাবে অন্তরীণ। সবকিছু মিলিয়ে এটা একটা তামাশা, এটা সাপ খেলার মতো, যে লুডুতে আমরা খেলি না, অনেক দূর এগিয়ে গেলাম, আবার
সিঁড়ি দিয়ে আবার বাংলাদেশে আবার পিছিয়ে চলে আসলো। শুনবো আরো আপনাদের কথা। ডক্টর সায়রা কিভাবে রান করবে আগামী দিনগুলোতে, বা তার শক্তির উৎসটা কি থাকবে শেষ পর্যন্ত? দ্বিতীয় প্রশ্ন, দুর্নীতি নিয়ে অনেক কথা হয়েছে, এটা আমরা বলেছি। সরকার, প্রধানমন্ত্রী একটা সময় বলতে যে তার মন্ত্রিসভায় কোনো দুর্নীতিবাদ নেই। কালকে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে আপনার চারপাশে তো সব দুর্নীতিবাদ। তো প্রধানমন্ত্রী বলেছেন যে না, এই যারা রিপোর্ট করেছে কোন উদ্দেশ্য করেছে সেটি খতিয়ে দেখতে হবে, কোন উৎস থেকে করেছে সেটি দেখতে হবে, এবং যদি কেউ করে থাকে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ। আমি একটু মিস সারার কথার সাথে একটু চেঞ্জ করে বলছি, আমি অ্যাড করব, আবার একটু ডিফার করবো উইথ ডিউ রেসপেক্ট। আমার কথা হলো কনস্টিটিউশন তো এক এক দেশে একভাবে ডিফার করে। কনস্টিটিউশনকে আপনি যেভাবে আমেরিকাতে রেসপেক্ট করেন, বাংলাদেশে আমরা দেখে আছি যে টপ লিডারের মুখের কথাই কিন্তু অনেক সময় কনস্টিটিউশন হয়ে যায়, যে আমি মন্ত্রী রিজাইন করে বাড়ি আসলাম, আমি কি আছি কি নাই, কি মাঝখানে আছে আমি কিন্তু নিজে জানি না। একবার শুনছি আমারটা পোস্ট হলে নাকি আমি মন্ত্রী আছি, আবার নাই, আবার আমি বেতন পাচ্ছি। সো দিস ইজ আনফরচুনেট, বাট উই হ্যাভ অ্যাকচুয়ালি কার্টেলড ইট টু সাচ অ্যান এক্সটেন্ট যে দিস হ্যাজ বিকাম আ জোক। আমরা বুঝতে পারছি। আপনি যেটা বলেন না কনস্টিটিউশনকে, আপনি যে বললেন, এটা খুব মানে আপনার জন্য শুধু বলছি না, সবাই অনেকেই বলছে যে এটা সংবিধান মোতাবেক হচ্ছে। এই কথাটি কিন্তু ইটসেলফ ইজ ভেরি কন্ট্রাডিক্টরি এন্ড ডেঞ্জারাস, বিকজ আবার আমি বলছি এটা লেজিটিমেসি নাই। ইফ ইট ইজ লেজিটিমেসি নেই তো উনিও বলছেন। না, আমি বলছি, আমি এখানে এজন্য প্রথম থেকেই ধরতে হবে জিল্লুর ভাই, যে এটা সংবিধান মোতাবেক হচ্ছে না। বিকজ সংবিধানের কোন একটা সিঙ্গেল ক্লজ দেখে আপনি পুরো সংবিধানকে যাচাই করতে পারবেন না। সংবিধানের মূল স্তম্ভতে আপনার যেতে হবে, এই সংবিধানের গোড়াতে আপনার যেতে হবে, দ্যাট ইজ ডেমোক্রেসি। এই সংবিধানের গোড়া যেটা, সেই ডেমোক্রেসির প্রি রিকুইজিট হলো ভোটিং। যেহেতু ভোটিং এখানে হয় নাই, ইটস লাইক আমি সাইকেল চালানোর উপর পিএইচডি করে আসলাম, বাট আই ক্যানট অ্যাকচুয়ালি রাইড আ বাইসাইকেল। আপনি তো বই পড়ে সাঁতার শিখতে পারবেন না, সাইকেলও চালাতে পারবেন না। ডাজন্ট ম্যাটার হোয়াট ডিগ্রি ইউ হ্যাভ অর হুএভার ইউ আর। সো দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেক ইজ 153টা সিট পেয়ে, যেটা আপা কারেক্টলি বলেছে, যেই দিন সিকিউর হয়ে গিয়েছে সেই দিনই কনস্টিটিউশন। বিকজ ভাই, যেই কনস্টিটিউশন, যেই সংবিধান মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটায় না, সেই সংবিধান ইজ টিস্যু পেপার। যদি হবে তাহলে সংবিধানকেই তো চেঞ্জ করতে হবে। আপনি তো এখন এক্সিস্টিং সংবিধান নিয়ে কথা বলতে, না, আপনি তো সংবিধান নিয়ে কথা বলছেন, এক্সিস্টিং সংবিধান নিয়ে। তাহলে বলেন সংবিধানকে, কনস্টিটিউশনকে রিহ্যাশ করতে, সংবিধানকে রিহল করতে হবে, পুরোপুরি একটা প্যারাডিগম্যাটিক শিফট আনতে হবে, যেটা হয়তো আপনি যত পরে আলাদা আপনি যদি এক্সিস্টিং সংবিধান ডেফিনেটলি ফলো করা হয়েছে। আমি তো না বলছি না, আপনি কথা শুধুমাত্র ওয়ার্ডিং এ যাচ্ছেন, আমি কনটেক্সটে যাচ্ছি, আমি আপনার সাথে একমত। বাট কনটেক্সটটা কি? আপনি বলছেন ভোট হতে হবে, বাট ভোটের পিছের ঘটনাটা কি? নির্বাচন হতে হবে, বাট নির্বাচন মানে কি? আমি ভোট দেবো, আপনি ভোট দিবেন। আপনি যে কথা বলছেন আমি আপনার সাথে তো একমত হচ্ছি, বাট আমি আরো গোড়ায় যাচ্ছি। গোড়ার থেকে কনস্টিটিউশনটা ফ্লড, এবং কনস্টিটিউশনের বিভিন্ন আপনি বলছেন অনলি একটা জিনিস ধরলে হবে না। আমি তাই তো বলছি, কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ হলো contextual approach is the best approach. It's not literal or golden one. No, of course not. Constitution is rigid. Constitution কি contextual? Constitution আপনার political scientistরা জানবে constitution আপনি আমি শেষ করি তারপর অনুষ্ঠানের পর আমি আপনাকে দিয়ে দেব স্যার রুপার্ট ক্রসের contextual approach এর ব্যাপারে অনেক কথা বলা যাবে আপনার সাথে। বাট আমি যতটুকু বলতে যাচ্ছি, এটা আপনি যে দুর্নীতির কথা বলতে আসছেন, মানে বলছেন, এর আগেও আমরা দেখেছি যে আবুল হোসেন সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী সে সবচেয়ে অনেস্ট মানুষ, কিন্তু নমিনেশন কিন্তু পায়নি। বাংলাদেশের সবচেয়ে অনেস্ট মানুষ, নমিনেশন কিন্তু পায়নি। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কিংবা যারা আছেন অনেক পলিটিক্যাল কথা ওরা বলেন, অনেক সময় ওই সিচুয়েশন থেকে বের হয়ে যাওয়ার জন্য কথা বলেন। বিকজ এই যে হলফনামার যে ঘটনাগুলি ঘটেছে, এবং এই হলফনামাতে যে ধরনের সম্পত্তি, আমাকে একটু সময় দিতে হয়েছিল ভাই, আমি শেষ করি তারপর আপনি রনের কাছে যান, যে যেভাবে সম্পত্তি বেড়ে গিয়েছে সেটা কিন্তু সেটা অনেকগুলি মেসেজ দেয়। যেমন 111 থেকে আমরা কিছু শিখিনি। সেকেন্ড কথাটা হলো এমপি হওয়াটা কত লিউক্রেটিভ, কত ফিনান্সিয়াল লিউক্রেটিভ ইনস্টিটিউশন, এই জন্য সমাজের কোন শ্রেণীর মানুষরা সেখানে আসে। থার্ড, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, তারা যখন মুজিব কোডটা পড়ে, মানে কিছু যারা এই ধরনের করাপশন করে, তারা আমার মনে হয় যে তারা শুধুমাত্র যেমন খুশি তেমন সাজাতে বঙ্গবন্ধু সাজার চেষ্টা করে, কোনোভাবেও এই আদর্শটা তারা ধরে রাখে না। তাহলে কেউ 4.5 লাখ টাকা 5 লাখ টাকা বছরের কামাই থেকে বছরে 12 কোটি টাকার মালিক হতে পারে। কিন্তু একটা জিনিস দেখেন, 12 কোটি টাকা যে মালিক হয়েছে মৎস্য ব্যবসা করে বছরে, মাছটা একদিনে বড় হয়নি, তাই না? কখনো 5 কোটি প্রথম বছর, তারপর 8 কোটি, তারপর 9 কোটি। রনি ভাই আরো গুছিয়ে বলতে পারবে। তাহলে আরো 12 কোটি টাকার মালিক হয়েছে। এক রাতে তো আর পুঁটি মাছ শার্ক হয় নাই।
সো আমি মনে করব যে দিস ইজ আ মানে এর চেয়ে লজ্জাকর ব্যাপার আর কিছু থাকতে পারে না। আরেকটা কথা আমি যেটা বলবো, আমি আপনাকে বলবো যে শাহেক সিরাজ ভাই যে আছে আপনাদের, আমি বিভিন্ন দেখি পুকুরে খাটে বালে মিলে উনি এই এমপিদের সাথে দেখা করা উচিত যে আপনারা, আমি আপনাদেরকে ওনার সঙ্গে পাঠাবো। হ্যাঁ, আপনি কিভাবে একটা মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে আপনি রাতারাতি বোয়াল মাছ, মানে আপনি বুঝছেন না, এটা নোবেল প্রাইজ পাওয়া উচিত। বছরে 12 কোটি টাকা ফিশিং ব্যবসা করে পাচ্ছে। আমি বলছি শাহেক সিরাজ ভাইকে আমি একটু আগে বলে আসছি যে আপনার উচিত এই ধরনের এমপিদের কাছে যারা যারা বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী এবং কোটি কোটি টাকা কামাই করছে। ধন্যবাদ। একটা প্রশ্ন হচ্ছে যে 18 দলীয় জোট নেতারা আন্দোলন করছেন অনেকদিন ধরে, যৌক্তিক অযৌক্তিক সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আন্দোলনের ডাক দিয়ে আপনারা ঘরে থাকেন, মানুষ, সাধারণ মানুষ মারা যায়। তো এখন তো ইলেকশন করে ফেলেছে, যে নির্বাচন আপনারা বর্জন করলেন, প্রতিহত করবেন, প্রত্যাখ্যান হয়তো ফলাফল করছেন বা ইলেকশনকে প্রত্যাখ্যান করছেন, কিন্তু সরকারও গঠিত হবে, যেমনটা 1996 হয়েছে, 1988 হয়েছে। এরপর কি, বা আপনারা যেভাবে বলছেন যে এখন তো ভিডিও বার্তায় বা বিবৃতির মাধ্যমে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আপনারা, এবং সেখানে বলছেন যে রাজপথে নামতে হবে, থাকতে হবে, অব্যাহত আন্দোলন করতে হবে, কারণ নির্দেশনার জন্য অপেক্ষা করবার দরকার নেই, এবং সাধারণ মানুষ এতে করে লড়াই করছে, প্রতিদিন জীবন দিচ্ছে। হয়তো সে জামাত করে কিংবা বিএনপি করে, অন্য দল করে, আওয়ামী লীগ করে, তা কিছুই করে না, কিন্তু ক্ষমতায় তো শেষ পর্যন্ত আপনারাই যাবেন, মন্ত্রীও আপনারা হবেন, এমপিও হবেন আপনারা, হলফনামায় হয়তো এরকম না হলেও কাছাকাছি কিছু একটা আপনারাই লিখবেন, কারণ উনি ওনার কথা যদি মেনেও নেই আমরা যে হ্যাঁ আপনি কিছু খান তারপরে ডেলিভার করেন, এটা মানতে রাজি না আমরা, যে কিছু খান না তাও ভালো, মন্দের ভালো, এটা তো মন্দের ভালো, কারণ আপনি খান তারপরে করেন। এখন তো আপনারা খেয়ে করলেও তো দেশ অনেক উন্নতি হতো। জি না, তো এখন আপনি কি মনে করছেন যে এখানে আদৌ কোনো সমঝোতার সুযোগ আছে কিনা, সমঝোতা হবে কিনা, রোড ম্যাপটা কি, বা আপনারা আন্দোলনে কি করবেন? স্যারের কথা ধরে আমি বলতে চাই, আসলে কি মানে ডেফিনেটলি উনি যা বললেন সত্যি কথা, একদম ওয়েস্টের কথা বা বইয়ের কথা, যেটা হলে সবচেয়ে ভালো। বইয়ের কথা না, আমার অ্যাকচুয়ালি নিজের অপিনিয়ন। আপনি তো বই থেকে এসেছে অপিনিয়নটা, আপনি না তো একেবারেই না, নিজের অপিনিয়ন। আচ্ছা, আমি মনে হয় ইলেকশন তো মাত্রই হলো। তো এনিওয়েজ, তো যাই আপনি বললেন ভালো, কোনো কিছু না, তবে একটা কিছু বলতে চাই। হ্যাঁ, ইজিপ্টের সাদাত যেমন কাটারের সাথে বসেছিল, আমাদের এক নেত্রী অ্যারেস্ট হওয়ার পর আরেক নেত্রীও কিন্তু তীব্র নিন্দা জানিয়েছিল। এটা ডিপেন্ড করে চাপটা কোথা থেকে আসে সেটার উপরে। এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা হলে, কিন্তু আপনিও ভালোভাবে জানেন জুলুর ভাই, একটা অদৃশ্য চাপ আছে, ওই চাপ আসলে তখন দেখা যায় যে একজন আরেকজনের সম্পর্ক ভালো হয় বা দুই দলের সাথে সম্পর্ক ভালো হয়, তাই না? একাধিকবারও হয়েছে। এটা সত্যি না যে এরকম আমাদের এখানে হয় না। আমি মনে করবো সাদাত কাটার চেয়ে আমাদের দেশের পলিটিশিয়ান অনেক বড় প্লেয়ার, অনেক বড় প্লেয়ার। আমি বলি পলিটিক্স ইজ ব্রুটাল, রাইট? পলিটিক্স ইজ ভেরি ব্রুটাল, এটা মানতে হবে। পলিটিক্স বাংলাদেশে অনেক ব্রুটাল, বিকজ এই যে বললো যে ক্ষমতা, যে রনি ভাই যে খুব ভালো একটা কথা বললেন, কে কার সাথে ঐক্য করবে না করবে, এটা পলিটিক্যাল ব্যাপার, এটা সম্পূর্ণ পলিটিক্যাল ব্যাপার। যে ঠিক যেমন ভাবে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বলছিল যে আমি একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে ব্যান করি, আপনার মনে আছে? তার মানে রাজনৈতিক দল হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিচ্ছেন। তো রাজনৈতিক দল হিসেবে মেনে নিলেও বিরোধী দল ওই স্টিগমা নিয়ে নিবে, জনগণই ঠিক করবে যে এটা কতখানি ভালো হলো। মানে বিএনপি জামাতের সাথে ঐক্য করাতে বিএনপির কত বছর, আওয়ামী লীগের ডিজিটাল করাপশন থেকে রুল অফ ল ধ্বংস করা আরম্ভ থেকে আইনের শাসন প্রতিষ্ঠান ধ্বংস করে, সেটা জনগণ ব্যালেন্স করবে। আমি আপনাকে যে পয়েন্টে বলতে চাচ্ছি, আমাদের আন্দোলন করার ওয়েটা আপনি যে বলছেন যে এটা একদমই গতানুগতিক না, আপনি রাস্তায় অনেক নেতাকর্মী দেখছেন, এটা না। পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ, বাট আওয়ামী লীগ সাকসেসফুলি মেড ইট আউট অফ টর্চার। হ্যাঁ, 5 বছর তোমাকে আমি মারবো, 5 বছর পর আমাকে সাপোর্ট দিতে হবে, নাহলে আমি তোমাকে মারবো, তাহলে আমি তোমার বউ দিয়ে দল ভাঙবো। ওই যে এরশাদ সাহেব যেমন দেখলেন, তাহলে আমি তোমাকে জেলখানে, এই ঘটনা কিন্তু আগেও হয়েছে। আমার এমপি হয়েছেন, কিন্তু এখন আমরা শুনছি যে ওনার দলের নেতা হবেন রওশনের। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তাই বলছি যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, বাট নাও পলিটিক্স ইজ আর্ট অফ টর্চার। আমি আপনাকে বলছি, আপনি আমার সাথে কথা বলবেন, কিন্তু আপনার 7টা লোক কিন্তু আমি জেলখানে ঢুকিয়ে রাখবো। আমার 7 জন লোক আমি জেলখানে ঢুকে রাখবো, টপ লেভেল সিনিয়র লিডার। আপনি বলছেন রাস্তায় নামলে, রাস্তায় নামলে নির্বিঘ্নে গুলি চালাবো, লাঠিচার্জে উঠে গেছে। আমি জানি না লাস্ট টাইম আপনি কবে লাঠিচার্জ দেখছেন।
আই ডোন্ট নো ওয়েন ইউ রিমেম্বার। তো এই ধরনের সিচুয়েশন যখন আসে তখন ন্যাচারালি আপনার কিন্তু রাস্তায় যদি আপনারা বড় নেতারা থাকতেন, আপনাদের গায়ে গুলি লাগা, দেখেন আপনি আমি আই হ্যাভ সিন নজরুল ইসলাম খান এবং সালাম সাহেবকে যখন গুলি করা হয়, ফার্স্ট অফ রাবার বুলেট আমি নিচে দেখেছি, আমি ব্যাংককে দেখেছি, ঢাকাতে দেখেছি যে একজন বয়স্ক মানুষ ডায়াবেটিক রোগী, তার পিছে 40টা মতো স্প্রিন্টার। আমি দেখেছি সালাম সাহেবকে মাথায় কতখানি গুলি ঢুকে গিয়েছে এবং নজরুল ইসলাম খান ওই ব্যথাতে এখনো উনি হাসপাতালে আছেন, ওখান থেকে আসে যায়। আমি যখন দেখি রাতের বেলা আপনি আমাকে ধরে নিয়ে যাচ্ছেন, আমি জানি না, ফার্স্ট থিং আমি আমার ফ্যামিলিকে বলি আগে মিডিয়াকে জানো, আর কাউকে জানো, সো দ্যাট দ্য মিডিয়া তো এই ধরনের একটা ভীতি সিচুয়েশন যখন থাকবে, যখন কেউ কথা বললেই মাননীয় বিরোধী দলের সাথে দেখা করলে আপনি গেট থেকে ধরে নিয়ে যাচ্ছেন, বাচ্চারা দেখা করে আপনি ঢুকতে দিচ্ছেন না, এনডিটিভি আসছে আপনি ঢুকতে দিচ্ছেন না, বিদেশিরা যাচ্ছে হয়তো আপনি, আই মেট দ্য আমেরিকান অ্যাম্বাসেডর দ্য আদার ডে, যখন উনি যাচ্ছিলেন আমেরিকান অ্যাম্বাসেডর মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের সাথে দেখা করতে যাচ্ছিলেন, আমি বলেছিলাম মিস্টার মুসান্না টেক ইউর টুথব্রাশ উইথ ইউ, ইউ মাইট গেট অ্যারেস্টেড when you come out. এসে আমাদেরকে তাকে, বিকজ সিচুয়েশনটা তো এরকমই, আপনি যে দেখা করতে হবে। তো এই জন্য আন্দোলনটা ডিফারেন্ট হতে গিয়েছে, আন্দোলনটা এখন কি করবেন আপনারা? আমরা কি করবো মানে এটা একটা অবৈধ নির্বাচন, এটা একটা অবৈধ অনৈতিক সরকার, এবং আমরা এই সরকারকে চাপ দিব যাতে করে সরকার ই করে। কোন প্রক্রিয়া চাপ? চাপ অনেক ধরনের না, চাপ ইজ আ কালেকটিভ টার্ম। এত চাপে তো কাজ হলো না। না কাজ তো হয়েছে, কাজ না হলে আপনার মনে হয় আপনি যে জিনিসটা দেখলেন, হয়তো ঢাকার হরতালে আপনি সন্তোষমূলক সেরকম মানুষদেরকে যেভাবে বলে যে আমরা দেখি ঢাকাতে গাড়ি ঘোড়া চলে, হ্যাঁ ঠিক আছে, নির্বাচনের সময় দেখলেন কি কারফিউ ছিল ঢাকা সিটি, ঢাকা সিটি কারফিউ ছিল, কেউ বের হয়নি ঢাকা সিটিতে, কোনো মানুষ বের হয়নি। কোথায় ছিল সরকারের এত দলীয় ক্যাডাররা? তারা পর্যন্ত ভোট দিতে যায়নি, তাদের পরিবাররা ভোট দিতে গেলেও অন্তত পক্ষে কিছু ভোট পড়তো, কেউ তো ভোট দিতে যায়নি। এটা কারফিউর মধ্যে ছিল, তার মানে জনগণ হয়তো হরতালে আমাদের সাথে সেভাবে সম্পৃক্ত করতে পারেনি। আমি আপনাকে আবার বলি, কিন্তু জনগণ যে এই সরকারের উপর থেকে মন উঠে গিয়েছে, সেটা কিন্তু এই ঢাকা সিটি নির্বাচনে, এই নির্বাচনে দেখা গিয়েছে। আপনি দেখেন এক একটা ভোট কেন্দ্র খালি। তবে একটা কথা আপনি বলছেন যে আমি আপনার সাথে একমত, এবং আমি 18 দলকেও বলি না, কিন্তু একটি কথা তো আপনাকে মানতে হবে যে জনগণের হয়তো সরকারের উপরে, আপনি যদি আপনার কথা ঠিকও ধরে নিই যে মন উঠে গেছে, কিন্তু জনগণের সাফারিংসটা এখন এমন পর্যায়ে এসছে যে জনগণ কিন্তু এই ভোটের জন্য আন্দোলন করবার জন্য ঘরে বসে থাকবার মতো উপায় নেই। কারণ এখন একটা দিন একটা ঘন্টা পাওয়া মানে কিন্তু অনেক পাওয়া। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অফিস করতে পারছে না, অধিকাংশের ব্যবসা নষ্ট হয়ে গেছে, অর্থনৈতিকভাবে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে, যা আগামী 2-4 বছর কভার করতে পারবে না। তো এই জায়গাটায় দ্রুত কোনো নিষ্পত্তি না হলে, এবং আপনারা যদি রিয়েলি মিন না করেন যে মুভমেন্টটা কি, তাহলে এই পদ্ধতিতে মানুষকে আপনি আমি আপনাকে যেটা বলবো, আমি এই ব্যাপারে এতটুকু বলছি, দেখেন 18 দলের তো আমি একটা দল, আমি অফকোর্স ওপিনিয়ন দিই না। আমার মনে হয় জনগণকে সম্পৃক্ত করার জন্য আমাদেরকে জনগণকে একটা ভিশন খুব দিতে হবে যেটা জনগণ অ্যাকসেপ্ট করবে, এবং আমাদের ওই ট্রাস্ট গেইন করতে হবে যে ইফ উই কাম টু পাওয়ার উইল বি বেটার দেন দিস। আপনি কি আমার কথা বুঝছেন? সেই জায়গাতে সেই সেটিও তো আপনারা আমি বলছি না, আমরা তো মার খেতে খেতেই অস্থির, আর জেলে যেতে যেতে আর অন্য বাড়ি ঘুমাতে ঘুমাতেই তো আমরা অস্থির, তাই না? তো আমার কথা সেই জায়গাটাতে এখন সেই থিঙ্ক ট্যাঙ্কের কাজ করতে হবে। বাট আমরা আবার মাঝে মাঝে চিন্তা করি, যখন সিপিডিতে দেখি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টেলেক্টরা যখন বসে কথা বলে, এবং সেটা সরকারের তরফ থেকে যেভাবে ধিকৃত হয়, এবং রাজনৈতিকভাবে যেভাবে কথা বলে, আমার সামনে একজন এক্সাম্পল আছেন, সরকার দলীয় হোক যেখানে হোক, যেভাবে ধিকৃত হয় বা যেভাবে তাদের উপরে স্টিম রোল, যেটা বললাম যে পলিটিক্স should have been out of compromise, এটা এখন out of torture, তো সেক্ষেত্রে অফকোর্স একটু ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্য এই জিনিসটা। সো আমি প্রশ্ন কি আপনার কনক্লুডিং রিমার্কস? কোনো প্রশ্ন নেই, যদি আপনি না শুনে থাকেন আর কি। না, আমি শুনছিলাম, স্যার বলছিলেন। আমি যেটা বলবো, দেখুন তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি যে কথাটা বললেন, তারেক রহমান ইজ দ্য সেকেন্ড পারসন ইন বিএনপি। তারেক রহমান সাহেবকে 2 দিন যাবত টেলিভিশনে দেখছেন, তিনি কথা বলছেন, বিএনপির নেতাকর্মী দেশবাসীর উদ্দেশ্যে কথা বলছেন। দেখুন, যেহেতু আমাদের 18 দলীয় শীর্ষ নেত্রী কথা বলছেন না, বা নেতাকর্মীদের অবস্থা, আমি শিওর তারেক রহমান সাহেব অনুধাবন করেছেন যে এই সময় কথা বলা দরকার, সেরকম কথা বলছেন, ইটস বিং ওয়েল অ্যাকসেপ্টেড। তিনি এবং গভর্নমেন্ট কিন্তু তারেক রহমান সাহেবের, আমি জানি না, সেই ভিডিও ক্লিপ একটা বের হয়েছিল ফেসবুকে, আমি জানি না এটা কি আসলে কতখানি এবং কতখানি ডিস্টর্টেড বলতে পারি না, সেগুলি বলতে পারি না, বাট গভর্নমেন্ট চেষ্টা করছে একটা ইমেজ ক্রাইসিস আবার ক্রিয়েট করার জন্য, বাট আই এম শিওর সাকসেসফুল হবেন না। একটা কথা মাথায় রাখতে হবে যে গভর্নমেন্টের তো একটা প্ল্যান আছে, আমরা যখন আমরা মনে করি যে আমরা যারা
জাতীয়তাবাদী শক্তির রাজনীতিটা করছে বা অ্যাক্টিভলি করছে তাদেরকে ভিতরে জেলখানায় ঢুকানো হবে। দ্যাট ইনক্লুডস আমাদের 18 দলীয় নেত্রী, এবং তারপর একটা বি টিম বিএনপির বানানোর চেষ্টা করা হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তারেক রহমান সাহেবের আশাটা, এটা আমার জন্য, আমি আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এটা অনেক বড় একটা ব্লেসিং যে এই ধরনের চক্রান্ত যদি কেউ প্ল্যান করে সেটা লাভ হবে না। সো এটা আমি আমার থেকে আই হ্যাভ নো ইনস্ট্রাকশন অর আই হ্যাভ নো ইনফরমেশন, সো সেটা আমি আরেকটা কথা বলছি, শেষ করতে হবে। আমি এতটুকু বলবো যে আজকে যা চলছে সেটা করে পৃথিবীতে কখনো কেউ টিকে নাই, এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ বাংলাদেশেও ভালো কিছু হবে, এবং শুধুমাত্র সময়ের ব্যাপার। গোলাম আল রানা।